নমস্কার বন্ধুরা। আজকের গল্প ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন? শুনতে একটু অদ্ভুত, তাই না? তো আজকের এই গল্পটা শুরু করতে যাচ্ছি এবং লেখক হচ্ছেন রিয়াজ রাজ। কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল কয়েকদিনে, তাও আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেদারগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তখন সময় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিল। যারা চাঁদপুর থাকেন তারা এই মোড় চিনবে। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি এসে আমাকে নরম এবং গভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি। ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেট হয়েছি। এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নাম। এরপর মানি ব্যাগ বের করে যেই টাকা নেব, দেখি খুচরো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতি টাকা হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয় এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানি ব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকে আর কিছু বলিনি। যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই, তাই উনি হয়তো বুঝবে ঠিকই। কিন্তু বিশ্বাস করুন, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিনও আমার সাথেই হবে এটা আমি কল্পনা করিনি। বাস নেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা এনএসজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুর থাকেন, এই স্থানগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা থাকে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের ট্রলার পাব। আর এরপর শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে এনএসজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকে তাকিয়ে আছে। এই এনসিজি স্ট্যান্ডের লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এইভাবে অবাক হলাম, ওনাকে তো হাতিগঞ্জে ফেলে এসেছি। এত দূর আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে নরম এবং গভীর স্বরে বললেন, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছু সময় তাকিয়েছিলাম। এত দূর আস্তে আস্তে আমার কাছে খুচরো টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে 10 টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছে। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণঘাটার উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্ক থেকে যেন জড়িয়ে গেছে। কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়েছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করা লাগবে, তাই আর সময় পাই না করে আমি ফেরিতে উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন, তাদের নিশ্চয়ই জানা আছে যে ফেরি 2 বা 3য় তলায় ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি 2য় তলায় চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় আমি একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বলে। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার ঠিক সামনে চেয়ারে সেই বৃদ্ধ লোকটি বসে আছে। ওনাকে দেখেই আমার গা শিউরে ওঠে। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপতে শুরু করে। নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না।
এই বৃদ্ধ লোক কিভাবে আবার এখানে চলে এসেছে। এবার আমি ভাবছি উনি হয়তো শ্রীয়তপুর যাচ্ছে, তাই বারবার অলৌকিকভাবে আমার সাথে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিন বা ভূত নয় তো। কিন্তু জিন যদিও হয়, তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু কেন নিল? সত্যি মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছি। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে বলল, ভাই, চা খাবেন না নাকি? হঠাৎ ওনার গলার স্বর শুনে আমি দোকানের দিকে তাকালাম। ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিয়ে দেখি বৃদ্ধ এইবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম স্বরে আমাকে বললেন, বাবা, কিছু টাকা দিবি? এই কণ্ঠটি যদি আপনারা কেউ শোনেন, তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলবেন। যেহেতু পরপর 3বার শুনেছি আমি, তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপটি টেবিলে রাখি দিই এবং পকেট থেকে মানিব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারিকে রেগে বলল, এই চাচা, এখানেও ভিক্ষা করা লাগেনি? কাস্টমার নষ্ট না করলে আপনাকে শান্তি লাগে না? আমি খেয়াল করলাম দোকানির এমন কথা শুনেও বৃদ্ধা লোকটি আমার দিকে চেয়ে আছে এবং ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেয়। কিন্তু এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করে কৌতূহলবশত বলে বসল, চাচা, আপনাকে আমি তো হাতিগঞ্জে দেখেছিলাম। এরপর ভাঙতি নেই বলে তাই আপনাকে টাকা দিইনি। এরপর ব্রিজের ওপরও আপনাকে দেখলাম আর 10 টাকাও দিলাম। আপনি আবার টাকা কেন চাইছেন? নাকি ভুলে গেছেন যে আমি আপনাকে টাকা দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও এবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাতটা নামিয়ে নেন আর বসে থেকে উঠে সোজা 2য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছে। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। একদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি? দোকানির কথা শুনে আমি যেন এবার একটু সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না। তবে এটা নিশ্চিত আমি ভয় অনুভব করছিলাম তো। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো। ঘটনাটা মাত্র শুরু হয়েছে। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেই দিন থেকে। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরিঘাট থেকে সোজা রওনা দিই ভেদারগঞ্জ। এই অবধি সবটাই ঠিক ছিল, কিন্তু ভেদারগঞ্জ বাজার হয়ে নেমে উপজেলায় যখন আমি এগোচ্ছিলাম, তখন রাস্তার পাশে অর্থাৎ আমার বাম পাশে সেই বৃদ্ধ লোককে আমি দেখতে পাই। হাত দুটো হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ এবার ওনাকে দেখে আমার বাম পাশের বুকটা চিৎ করে ওঠে। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয় থরথর করে কাঁপছিলাম। কিন্তু এখন তো আশেপাশে পরিচিত লোকজনও নেই। মনে মনে ভাবছিলাম দোকানির সাথে থাকলে এখন ওনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসে থাকা উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিক থেকে এসেছিলাম সেই দিকে চলে যায়। কিন্তু এইবার অনেকটা পার্থক্য ছিল। গত 3বার ওনাকে খুব কষ্ট করতে হাঁটতে দেখেছি। মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুজে গুজে চলে, ওইভাবে দেখেছিলাম। কিন্তু এইবার তার ঠিক উল্টো। একজন যুবক যেভাবে হুট করে বসে থেকে উঠে দাঁড়াবে, উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছে। এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে, তাও অনেক দ্রুত, তেমনি অমনভাবে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় ওনার ময়লা মিশ্রিত সে পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে বেঁধে যায়।
এই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম। বোকার মতো ওনার দিকে তাকিয়েছিলাম। হাঁটতে হাঁটতে কখন লোকজনের ভিড়ে হারিয়ে যাই আমি খেয়াল করতে পারিনি। ভাবে সেই দিন শ্বশুরবাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা দিই আমি, এবং ভেদারগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন 5:55 বা 6টা বাজে, একটু এদিক সেদিক হবে। অন্যদিকে যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবে উপাস নামার পর 6:37 বেজেছিল। আর আমি হরিণঘাটে নামতেই আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমার ছোট ভাইয়ের ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে উঠলেন, ভাই তুই গত 4 দিন ফোন অফ করে রাখলি কেন? জানিস আমরা কত চিন্তা করেছি বাসায় কখন আসবি? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আজ সকালেই রাসেলকে বিদায় দিয়েছি, আর সেই এখন কল দিয়ে বলে আমি 4 দিন ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরও একটা চিন্তা ঢুকে যায় আমার মাথায়। এবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডাটা চালু করব। তৎক্ষণাৎ আমার মেসেঞ্জার খুলে আমার স্ত্রীকে মেসেজ দেওয়া সেই মেসেজগুলো চেক করলাম, এবং মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। আমি শ্বশুরবাড়ি থেকে এই মাত্র আসলাম, এখনো 4 ঘন্টা হয়নি। সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তখন আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করতে লাগলাম। যদিও তখন মাথা খাটিয়ে কিছু কাজ করার মতন অবস্থায় ছিলাম না আমি। তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীর সাথে যে মেসেজ করেছি তা অক্টোবরের 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারের দিকে তাকাই আমি দেখি আজ নভেম্বরের 3 তারিখ। মাথায় আমার আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল, তাও 4 ঘন্টার মধ্যেই। আবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা। আবার ভাবছি রাহুল তাহলে কেন ফোন করে বললো আমি 4 দিন যাবৎ নিখোঁজ। আবার ভাবনায় আসে সবকিছু আমি স্বপ্ন দেখছি নয়তো। এত এত ভাবনার মাঝে ফোন কল আসে আমার। দেখি স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতেই উপাস থেকে এসে প্রচণ্ড অভিমান, রাগ এবং মায়া ভরা স্বরে বলতে লাগলো, শয়তান, স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছে? আমরা পাগলের মতো খোঁজাখুঁজি করছিলাম আপনাকে। আপনার আব্বু থানায়ও গিয়েছেন। আপনার ফোন কেন অফ ছিল? একটা কল দিয়েও তো বলতে পারতেন কোন কাজে ছিলেন। এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিয়েছেন। বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি 4 দিন পুরো নিখোঁজ হয়ে গিয়েছে। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বইয়ের কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল। ভুলভাল আমি কি শুনছি, নাকি তারা ভুলভাল বলছে, তা আমি বুঝে উঠতে পারছি না। কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার। আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি একটা সিএনজিতে করে আবার ব্রিজের ওপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাটায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেনই বা আমার কাছে এলো? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে তিনি এইভাবে যাবেনও বা কোথায়? সবচেয়ে বেশি ভয় লাগছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার 40 মিনিট লেগেছে সেখানে 4 দিন কিভাবে কেটে গেল। এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজার খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার। উত্তর বা কেন খুঁজব, এই প্রশ্নটাই যেন উত্তর গিলে খেয়ে নিল। সেই দিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে,
এবং কল রিসিভ করলে একটাই কথাই শুনতে হচ্ছে আমাকে, এই 4 দিন কোথায় ছিলি? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা স্নান করতে চলে যাই। বলে রাখি, আমার বাড়ির পুরুষেরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমার বাড়ির গেটের সামনেই। পুকুরে নেমে গোসল সেরে যখন আমি জামা কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে এই ঘ্রাণ এসে আটকে যায়। অর্থাৎ শরীয়তপুর ভেদারগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের থেকে যে ঘ্রাণ পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণ আমি এখানে পাচ্ছি। রাত তখন 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবার আমার বুকের মধ্যে ভয় ভাবটা জড়িয়ে ধরে। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন বা ভূতের খপ্পরে পড়েছি। কিন্তু এই অশরীরই আমার পিছু কেন নিল তা আমার জানা নেই। তাড়াহুড়ো করে আমি জামা বদলে ফেলি এবং সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে দুটো নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিল, আর একটি হচ্ছে এই 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম, কারণ এই বিজ্ঞান যুগে এইসব জিন বা ভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে এই ঘটনাগুলো ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বাসা থেকে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি হয়ে গেলে যদি কোনো বড়সড় ক্ষতি হয়, তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎ করার সঠিক সময় বলে মনে হয়েছে। রামগঞ্জের নামকরা সৈকত কবিরাজকে আশা করি অনেকেই চিনবেন। ওনার বাড়ি হাঁপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। আমি রাত 9:30টায় রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশে আমাকে ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি তাকে ডাক দিতে যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে আমাকে বেরিয়ে বললেন, তুই তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগে হয়তো ওনার জিনেদের দিয়ে সব জেনে গেছেন, কারণ লোকমুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাকে হয়তো আর কেউ বাঁচাতে পারবে না। সেই দিন রাতে কোনো দিক উপায় না পেয়ে সেই দিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করে দিই। শুনতে হয়তো কারোর ভয় লাগবে না, কিন্তু যার সাথে এইসব ঘটনা ঘটে সেই একমাত্র বুঝতে পারে এই ভয়টা কতটা ভয়। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো অবশ্যই জানাও। জানি এই গল্পটা অতটা ভয় নয়, কিন্তু অ্যাকচুয়ালি যে এই গল্পটা পাঠিয়েছে তার এই জিনিসটা ভাবতে প্রচুর অসুবিধা হচ্ছে যে কি হয়ে গেল তার সাথে। কারণ 40 মিনিটের রাস্তা কিভাবে 4 দিন কেটে গেল, সেই জিনিসটাই মেনে নিতে তার অসুবিধা হচ্ছে। আর তার মনে একটা ভয় লাগছে যে আমি কোনো জিন বা ভূতের পাল্লায় পড়ে যাইনি তো। তো অবশ্যই জানাবেন কার সাথে এইরকম ঘটনা ঘটেছে এবং কার এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে, অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একটা গল্পের সাথে।